কসবা গণধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র বাবার সঙ্গে কথা বলেছিলেন আরপ্লাস নিউজের সাংবাদিক সায়ন্তিকা। পরে মনোজিতের বাবা রবীন মিশ্র ছেলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন। বলেন, বাবা মায়ের সঙ্গে সেভাবে কোনো সম্পর্কই ছিল না মনোজিতের। ছেলে কোথায় থাকতো জানতেন না বাবা, জানতেন না মাও, ছেলেকে দেখতেও যাবেন না তিনি। আইন, আদালত, পুলিশে ভরসা আছে, তারা যা করবে সেটাই শিরোধার্য, সত্যিটা সামনে আসবেই বললেন নির্যাতিতার বাবা। আমি আরপ্লাস নিউজ চ্যানেল থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। এরকম একটা ঘটনায় আপনার ছেলের নাম জড়িয়ে গিয়েছে, কি বলবেন? প্রথমে জিজ্ঞাসা করব, কেমন রয়েছেন এই মুহূর্তে আপনি? মনোজিতের আপনার স্ত্রী কেমন রয়েছেন এই মুহূর্তে? কিরকম রয়েছি সেটা আপনি নিজেই বুঝতেই পারছেন। সারাটা দিন ধরে এই মিডিয়াতে আনাগোনা দেওয়া পর্যন্ত হয়নি। কি ঘটনা হ্যান পুরো বিস্তারিত আমি সবই মিডিয়ার মাধ্যমে জেনেছি। ছোট থেকে যে ছেলেকে বড় করেছেন, যে ছেলের জন্ম দিয়েছেন, তার নামের সঙ্গে এরকম একটা ঘটনা, এবং যেরকমটা আমরা জানতে পারছি যে এটা প্রথমবার নয়, এর আগেও একাধিক ক্ষেত্রে কিন্তু মনোজিতের নামে এফআইআর দায়ের হয়েছে। কবে থেকে এইভাবে ছেলে বদলে গেল, কি বলবেন? না, একাধিক এফআইআর দায়ের হয়েছে যে কথাটা বলছেন, এটা হচ্ছে ওই কলেজটাই। আপনি যদি একটু ভালোভাবে আপনারা তদন্ত করেন, ওখানে এই প্রচলনটা আছে, গ্রুপ গ্রুপ পলিটিক্সটা আছে। এর একটা গ্রুপ, ওর একটা গ্রুপ, ওর একটা গ্রুপ, ওর একটা, এটা প্রথম থেকেই সাউথ কলকাতা ল কলেজে। আমি যদি দুবার গেছি ওই কলেজে, একবার টাকা জমা দিতে আর একবার প্রিন্সিপাল ছিলেন এই দেবাশিস স্যার যখন, তখন আমি গেছি। ওদের ওখানে এই প্রচলনটা আছে, ওদের পক্ষ থেকে যে ওদের গ্রুপ পলিটিক্সটা খুব চলে ভেতরটা। আর এফআইআর সেই অর্থে যদি এর আগে হয়ে থাকে, আমি তো আমার তো জানা নেই। এফআইআর হলে তো নিশ্চয়ই প্রশাসন তার কাজ করতো। এবার হচ্ছে, আর ওকেও ও আক্রান্ত, একবার সোমনাথ পণ্ডিত হাসপাতালে ভর্তি ছিল 3 দিন ধরে, এবং আর একবার আক্রান্ত হয়েছিল। কাদের দ্বারা আক্রান্ত হয়েছিল? ওই যে আদার গ্রুপ, সিনিয়র জুনিয়রদের স্থানে একটা, ওই তখন তো জুনিয়র ছিল না। একটা বিষয় যে মনোজিৎ পাস আউট হয়ে যাওয়ার পরেও কলেজে যথেষ্ট আনাগোনা ছিল, কলেজে যথেষ্ট প্রভাব ছিল বলে একটা অভিযোগ, এবং জুনিয়রদেরকে পদ পাইয়ে দেওয়া, এবং যেরকমটা এই ক্ষেত্রে অভিযোগ উঠেছে, মেয়েটিকে বলেছে যে ইউনিয়নে জিএস করে দেবো, এবং পাস আউট হয়ে যাওয়ার পরেও কলেজে একটা এই প্রভাব থেকে যাওয়া, কি বলবেন? পাস আউট হয়ে যাওয়ার পর, প্রথম কথা, পাস আউট তো হয়ে গেছে ও 2022-এ। এইবার পাস আউট হয়ে যাওয়ার পরে ওটা প্র্যাকটিস করতো আলিপুর কোর্টে। এইবার ও পথ পাইয়ে দেবে ওকে। এখন তো জানা উচিত, যারা এই প্রশ্নটা শুনছেন তাদের জানা উচিত ওকে। ও তো কোনো দলের রাজ্য সভাপতি নয়, ছাত্র বা জেলা সভাপতি নয়, বা সর্বোচ্চ কোনো ক্ষমতা সম্পন্ন লোক নয়। তো ও পথ পাইয়ে দেব কে? হু ইজ দিস? যারা বলছেন ও পথ পাইয়ে দেবে, ও কে পথ পাইয়ে দেবে? ও নিজের কি পথ? কোনোভাবে কি মনোজিৎকে ফাঁসানো হচ্ছে বলে এটা বাবা হিসেবে আপনার মনে হচ্ছে? দেখুন, আমার ভারতের সংবিধান এবং প্রশাসনের ওপর, প্রশাসন তদন্ত করছে, তারপর পূর্ণ আস্থা জয় হয়, এটাই আমি জানি। ঘটনার দিন মনোজিৎ কি রাত্রেবেলা বাড়ি ফিরেছিল? আপনারা একসঙ্গেই তো থাকতেন? না, একসঙ্গে থাকতাম না, আমার ছোট ঘর, আপনি এলে দেখতে পাবেন, আমরা একদম গ্রাউন্ড ফ্লোর। মনোজিৎ কোথায় থাকতো? মনোজিৎ থাকতো, মনোজিতের আলাদা পার্সোনাল আলাদা যে ঘর ছিল। সেটা কোথায়? সেটা কোথায়? ওই পেন গেস্ট টাইপের হয় না, ওই সেটা কোথায়? সেই পেন গেস্ট হিসেবে কোথায় থাকতো? সেটা আমি ঠিক জিজ্ঞেস করি, কেন আমার আমার
সাথে খুব একটা কথাবার্তা হতো না। কবে থেকে আলাদা থাকছে মনোজিৎ? সেদিন থেকে প্র্যাকটিস করছে। আপনাদের সাথে যোগাযোগ ছিল? মাকে ফোন করতো? না, মা তো অসুস্থ, মা হচ্ছে নার্ভেটিক পেশেন্ট, মা অসুস্থ, মা দীর্ঘদিনই অসুস্থ। আর আমার মাও অসুস্থ ছিলেন। এই যেহেতু এই ঘরে মাকে আমি দেখভাল করতাম, থাকতাম, আর মা মারা গেছেন গত বছর 24-এ ডিসেম্বর। আপনাদের সাথে মনোজিৎ যোগাযোগ করতো? যোগাযোগ বলতে কি, যেহেতু আমাদের অ্যাড্রেসটা তো একই, হুম। ওই অ্যাড্রেসে বিভিন্ন ওই কাগজ, তারপরে ওই ব্যাংকের বই, এটিএম কার্ড, এগুলো তো চেঞ্জ হয় না 2 বছর 3 বছর অন্তর অন্তর। হুম। ড্রাইভিং লাইসেন্স, এই ওর কিছু চিঠি, হুম। হ্যাঁ, হুম। তো এইগুলো যখন আসতো তো নিতে আসতো। এই মুহূর্তে আপনার ছেলে পুলিশ হেফাজতে রয়েছে, দেখা করতে যাবেন ছেলের সঙ্গে? লয়ার সঙ্গে কথা বলবেন? আমি প্রথম দিনই, আমি কালকেও যাইনি। না, আমরা পোর্টাল নই, আমরা নিউজ চ্যানেল। ইলেকট্রনিক্সে এসছে, আর এও এসছে, প্রিন্ট মিডিয়াও এসছে। সবাই বলেছে আপনি কি যাবেন? না, আমি যাব না। আমার পশ্চিমবঙ্গ, বিশেষ করে কলকাতা পুলিশের প্রতি আস্থা আছে। তারা তদন্ত করবে, যদি দোষী সাব্যস্ত হয়, ভারতের যে ন্যায় ব্যবস্থা, সেই ন্যায় ব্যবস্থা যা করবে সেটাই চিররাজ্য। অতএব এখানে আমার কিছু বলার নেই আর যাওয়ার নেই। প্রকৃত সত্যটাই উদ্ঘাটন হবে।